এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা 2025 ডাব্লিউবিসিএসসি ক্লার্কশিপ এবং গ্রুপ ডি কে টার্গেট করে একটি ম্যাথ এবং জিকে সেট নিয়ে এসেছি। এর আগেও আমরা একাধিক ক্লাস করেছি ডাব্লিউবিসিএসসি ক্লার্কশিপ গ্রুপ ডি এবং আরআরবি গ্রুপ ডি এবং এনটিপিসির উপর। যারা সেই ক্লাসগুলি দেখোনি অবশ্যই দেখবে, সেই ক্লাসগুলি আমাদের প্লেলিস্টে দেওয়া রয়েছে। তবে আজকে ক্লাস শুরু করছি। প্রথম এখানে যে কোশ্চেন রয়েছে সেটা অঙ্ক। 3 বছর আগে এবিসি এর গড় বয়স 29 বছর, 5 বছর আগে বিওসি এর গড় বয়স ছিল 23 বছর, তবে এর বর্তমান বয়স কত? তাহলে এ বি সি তিনজন, এই তিনজনের বর্তমান বয়স আমরা বের করে নেই। কিন্তু আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া 3 বছর আগে তাদের গড়, তাই তিনজনের গড় যদি 29 হয় তাহলে টোটাল কত বর্তমানে? 3 দিয়ে 29 কে গুণ করতে হবে। 3 নং 27 7, 3 দুগুণ 6 দিয়ে 8, 87। কিন্তু এখানে যে আমি তিনজনের টোটাল পেলাম সেটা আসলে কি? 3 বছর আগে তিনজনের টোটাল বয়স। তাহলে বর্তমান আনতে হবে। বর্তমান আনতে গেলে কি করতে হবে? প্রত্যেকের সঙ্গে 3 যোগ করতে হবে। যেহেতু 3 বছর আগে টোটাল হলো 87, আমাকে বর্তমানে আনতে হবে। প্রত্যেকের 3 3 করে, তার মানে বাড়বে, আলটিমেটলি বাড়বে হলো 3 3 9। 87 প্লাস 9, 9 7 16, 8 1 9। এটা হলো তিনজনের বর্তমান বয়স, তিনজনের বর্তমান বয়সের সাম টোটাল। আবার বি ও সি দুজনের গড় বয়স দেওয়া রয়েছে 23, কিন্তু 5 বছর আগে। তাহলে বর্তমান আনতে হবে। দুজনের বর্তমান বয়স কত? 5 বছর আগে। 23 দিয়ে 2 দিয়ে গুণ, তাই 23 দোকানে 46। এটা হলো 5 বছর আগে বি ও সি এর বর্তমান বয়স, কিন্তু 5 বছর আগে বি ও সি এর বয়সের সমস্ত 46। তাহলে বর্তমানে আনতে হবে। তাহলে 5 প্লাস 5 কত? 10 যোগ করতে হবে, যেহেতু দুজন ব্যক্তি। এখন আমি 10 যোগ করার পর যে মানটা পেলাম তা হচ্ছে বি ও সি এর বর্তমান বয়স। 46 56। এখন এতে বিয়োগ করে দাও। 6 6 0, 9 থেকে 5 বিয়োগ করলে 4। তাহলে আমরা বিয়োগ করার ফলে বি বি সি সি কাটাকাটি করো, তাহলে পড়ে থাকলো হলো এ। তাহলে এর বয়স আমরা পেলাম 40। এটাই আমাকে বের করতে বলছে, এর বর্তমান বয়স কত। তার মানে 40 বছর। এক্স ওয়াই এবং জেড হবে যথাক্রমে 46, 92 এবং 23 দিনে একটি কাজ সম্পন্ন করতে পারে। এক্স কাজ শুরু করে, ওয়াই 7 দিন পরে হবে, তার সাথে যোগদান করে, এবং জেড শুরুর দিন থেকে 8 দিন পরে তাদের সাথে যোগদান করে। তাহলে ওয়াই কতদিনে কাজ করবে? এটা পরে হবে, পরে। আর এটা হবে জেড। তাহলে যোগদান করে, তাহলে ওয়াই কতদিনে কাজটি করবে? তাহলে এক্স কাজটা করে 46 দিনে, ওয়াই কাজ করতে পারে 92 দিনে, এবং জেড কাজ করতে পারে 23 দিনে। তাহলে টোটাল ইউনিট কাজ আমরা বের করে নেব। তাহলে এলসিএম করতে হবে। টোটাল ইউনিট কাজ হবে 92। এখান থেকে তিনজনের এফিসিয়েন্সি আমরা বের করব। এক্স এর এফিসিয়েন্সি হবে 92 টোটাল ইউনিট কাজ, আর টাইম দিয়ে ভাগ করব। এক্স এর টাইম 46, টোটাল ইউনিট কাজ 92। 92 কে যদি 46 দিয়ে ভাগ করি তাহলে এক্স এর এফিসিয়েন্সি পাবো, তা হবে 2। একই রকম ভাবে ওয়াই এর এফিসিয়েন্সি 1, 92 ভাগ 92, তাহলে 92 ভাগ 23 বলে জেড এর এফিসিয়েন্সি পাবো, তা হবে 4। 3 4 পর 9। তিনজনের এফিসিয়েন্সি পেয়ে গেলাম। এখন কি বলছে? এক্স কাজ শুরু করলো, ওয়াই 7 দিন পরে তার সাথে যোগদান করে, যে শুরু থেকে 8 দিন পরে তাদের সাথে যোগদান করলে ওয়াই কতদিনে কাজটি করেছে। টোটাল কতদিনে কাজটি শেষ হবে, এইভাবে কাজ করে শেষ টাইমটা আমরা বের করে নিই আগে। এই টোটাল ইউনিট কাজ 92। আর যখনই পরে বলবে তখন আমরা কি করব? যোগ করব। তাহলে ব্যাপারটা আর কিভাবে হবে দেখো। এক্স কাজ শুরু করলো ওয়াই 7 দিন পরে, তাহলে ওয়াই এর এফিসিয়েন্সি হলো 1। তাহলে 7 দিন পরে, তাহলে ওয়াই এর এফিসিয়েন্সি 1 হয়, 7 দিনে কত ইউনিট কাজ করবে? 7 গুণন 1, 7 ইউনিট পরের জন্য আমরা যোগ করলাম, গেল। তারপরে কি? জেড শুরু থেকে 8 দিন পরে, তাহলে জেড এর এফিসিয়েন্সি হলো 4। তাহলে জেড এফিসিয়েন্সি 4, জেড 8 দিনে কাজ করবে 4 টা 32 ইউনিট, ডিভাইডেড বাই টোটাল এফিসিয়েন্সি। এতদিনে টোটাল সময় লাগবে কাজটি শেষ হতে। তাহলে দেখো কত হয়। 92 কে যদি আমরা 7 দিয়ে যোগ করি তাহলে 99, তার সঙ্গে আমাকে 32 যোগ করতে হবে। 9 2 11, 9 3 12 কে 13, 131 বাই 7 দিন। কিন্তু প্রশ্নে আমাকে জিজ্ঞেস করেছে ওয়াই কতদিনে কাজটি করেছে। এখন কন্ডিশন ওয়াই একটা একটু দেখো, লক্ষ্য করো। ওয়াই 7 দিন পরে তাদের সাথে যোগদান করে, তাহলে ওয়াই আলটিমেট কাজ করেছে কতদিন? তাহলে 131 এর থেকে 131 বাই 7 থেকে আমি ওয়াই এর টাইমটা বিয়োগ করব, যেহেতু 7 দিন পরে ওয়াই যোগ করেছে। তাহলে 7
131 7 7 49। 11 থেকে 9 গেলে 2, আর 13 থেকে 5 গেলে 8, নিচে হলো 82। তাহলে 82/7 দিন। তাহলে 82/7 দিনকে যদি আমরা সিম্পলিফিকেশনে করি তাহলে 7 11 77, 11 সমস্ত 5/7 দিন। অপশন বি। 23/11 এর পৌনঃপুনিক দশমিক আকারে রূপান্তর করো। তাহলে 23/11 ভাগ করে দিতে হবে। 11 দোকানে 22, 1, তাহলে দশমিক দিয়ে আমি শূন্য নেব, ভাগ তো যাচ্ছে না, আরেকটা আমাকে শূন্য নিতে হবে, শূন্য দিয়ে নিলাম। 9 11 99, 1 দশমিক দিয়ে শূন্য যাচ্ছে না, আবার একটা শূন্য, 9 11 99। তাহলে এখান থেকে বলা যাচ্ছে রিপিটেশন কোথা থেকে হচ্ছে, 2.09 থেকে, তারপরে রিপিটেশন শুরু, তার মানে এর অ্যান্সার হবে 2.09। মাথার মধ্যে পৌনঃপুনিক, দেখো এখান থেকে রিপিটেশন, তাহলে 09 এর মাথার উপর পৌনঃপুনিক হবে। অপশন এ 2.09। একটি গাড়ি 300 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে 5 ঘন্টা সময় নেয়, তাহলে আগের সময়ে 4/5 সময় একই দূরত্ব অতিক্রম করতে কত গতিবেগ কত রাখা উচিত। তাহলে ফার্স্ট কন্ডিশন 300 কিলোমিটার, যা যেতে সময় নেয় 5 ঘন্টা। এখন বলছে আগের সময়ে 4/5 করা হলো, তাহলে এখন টাইম হবে 4 ঘন্টা। এখন যদি 4 ঘন্টা সময় নেয় তাহলে তার গতিবেগটা কত, এখন যেহেতু গতিবেগ কমিয়ে দেওয়া হয়েছে, এখন তার স্পিড হবে 300 ডিভাইডেড বাই 4। কেন 300 নিলাম, দূরত্বটা ফিক্সড, একই দূরত্ব বলেছে। 4 7 28, 2 20, 4 5 20, তাহলে 75 কিলোমিটার পার আওয়ার, এটা আমাদের ডিস্টেন্স 300। অপশন এ। যদি 4 বছরে 600 টাকার সরল সুদ, 2 বছরে 600 টাকার সরল সুদের পরিমাণ একসাথে 180 টাকা হয়, তবে সুদের হার কত। আমি সুদের হার আর ধরলাম, তাহলে 4 বছরে সুদ কত হবে, 4 × 600 × r/100। তাহলে ক্যালকুলেশন করলে আমরা পাবো 24 r। একই রকম ভাবে 2 বছরে ওই 8% হারে 600 টাকার সুদ, দুটো শূন্য খালি কেটে দেবে পেছন থেকে পরীক্ষার সময়, 6 দোকানে 12 r। এই যে টোটাল সুদ পেলাম, এই দুটো সুদ, এটা তো আমাদের সুদ, কারণ কি আমরা এখানে I = PTR/100 ফর্মুলা ইউজ করেছি। এই টোটাল সুদের মান 36 r, যার ভ্যালু দেওয়া রয়েছে 180 টাকা, তাহলে এটা বলতে পারি 180। তাহলে আর এর মান আমরা বের করব 180/36, 18 দিয়ে কাটাকাটি 10, 2 5, তাহলে 5%। একটি ব্যাগে 1:2:3 অনুপাতে 25 পয়সা, 10 পয়সা, 5 পয়সার মুদ্রা রয়েছে। যদি অর্থের পরিমাণ 30 টাকা, তাহলে 5 পয়সার মুদ্রা কতগুলি। একটি ব্যাগে কয়েনের নাম্বার রয়েছে 1:2:3 অনুপাতে, প্রথমটা 25 পয়সা, তাহলে 25 পয়সা মানে আমি বলবো 1/4 টাকা। পরেরটা 10 পয়সা, মানে আমি বলতে পারি 1/10 টাকা, পয়সাকে টাকা বানাতে 100 দিয়ে ভাগ করতে হয়। পরেরটা 5 পয়সা, মানে 5/100 টাকা, তার মানে 1/20 টাকা। আমাদের এখানে লক্ষ্য করতে হবে এই টাইপের অঙ্ককে তোমাদের অনুপাতটা কি দেওয়া হচ্ছে। অনুপাত হলো নাম্বারের অনুপাত, কয়েনের সংখ্যার অনুপাত, আর আমাদের কন্ডিশনে অর্থের পরিমাণ দেওয়া রয়েছে, তাই জন্য নাম্বারটাকে আমাকে প্রাইসে কনভার্ট করে নিতে হবে। তাহলে তোমার কাছে যদি 25 পয়সার কয়েন একটা থাকে, টাকায় পরিণত করে সেটা হবে 1কে 1/4 দিয়ে গুণ করতে হবে, এত টাকা। তোমার কাছে যদি 10 পয়সার কয়েন দুটা থাকে, তাহলে টাকাতে সেটা হবে 2/10 টাকা। তোমার কাছে যদি 5 পয়সার কয়েন তিনটা থাকে, টাকায় সেটা হবে 3/20 টাকা। এই টোটাল প্রাইস আমরা বের করলাম অনুপাত হিসাবে। এই অনুপাত হিসাবে প্রাইসের অনুপাত পাওয়া গেল আমাদের। এই টোটাল প্রাইস হচ্ছে 30, তার মানে টোটাল প্রাইস তোমাকে যোগ করে দিতে হবে। টোটালটা যোগ যদি করি তাহলে আমাদের দাঁড়ায় 20, 4 5 20, 10 দোকানে 20, 2 দোকানে 4, 20 কে 20 3, 5 4 9 আর 3 12, 12/20 এর ভ্যালু হলো 30 টাকা। তাহলে একের ভ্যালু হলো 30 × 20/12 টাকা। 3 10 30, 3 10 30, 3 4 12, 4 5 20, তাহলে একের ভ্যালু আমরা বের করলাম 50 টাকা। তাহলে একের ভ্যালু এখানে 50 বেরোলো, টাকা তো 50 বেরোলো, একের ভ্যালু 50, প্লাস সাম করে দিলাম
অনুপাতগুলোর সাম, তাহলে অনুপাতগুলোর সাম আমাদের পেলাম 12/20। এই 12/20 হলো অনুপাত হিসেবে টোটাল টাকা, আর টোটাল টাকার পরিমাণ এই জন্যই আমি সমান সমান করলাম। তাহলে এখান থেকে আমি বের করলাম একের ভ্যালু 50, আমাকে বের করতে বলছে 5 পয়সায় মুদ্রা কতগুলি ছিল। 5 পয়সার কয়েন মানে তোমাকে দেখতে হবে তিনটাই যে নাম্বার, যদি বলো 10 পয়সা মানে 2 নেওয়া লাগতো, আর 25 পয়সা কয়েন বলে একের ভ্যালু বের করা লাগতো। একের ভ্যালু আমাদের 50, কিন্তু আমাকে বের করতে বলছে 5 পয়সার কয়েন, তাহলে 3 এর ভ্যালু আমাকে বের করতে হবে। 3 এর ভ্যালু হবে 150, 150। এক্স এবং ওয়াই 2:3 অনুপাতে একটি ব্যবসায় বিনিয়োগ করে তার মোট লাভের 10% কি বিদ্যালয়ে দান করার পর এক্স লাভ হয় 900 টাকা, তাহলে ওয়াই এর লাভ কত? তাহলে x:y এদের বিনিয়োগের পরিমাণে অনুপাত 2:3 এবং টোটাল লাভের থেকে 10% বিদ্যালয়ে দান করা হয়, টোটাল লাভ আমি 100 ধরলাম। তার যদি 10% ডোনেট করে গেলে পড়ে থাকবে তাই 90 টাকা, এই 90 টাকা যদি 2:3 অনুপাতে ভাগ হবে এখন, তাহলে কে পাবে কতটুকু সেটা বের করে নেই। টোটাল কত অনুপাতে 2 3 কত 5, তাহলে 5 এর ভ্যালু হলো 90, তাহলে 1 এর ভ্যালু 18, তাহলে 2 এর ভ্যালু আমাদের দরকার সেটা হবে 36, আর 3 এর ভ্যালু 3 18 54। এখন প্রশ্নে বলেছে এক্স এর লাভ 900 টাকা, তাহলে এক্স এর লাভ কত বের করলাম আমরা অনুপাত, সেখান থেকে 100 ধরে 36, এটাই এক্স এর লাভ, যার ভ্যালু দেওয়া রয়েছে 900। তাহলে একের ভ্যালু আমরা বলবো 900/36। এখান থেকে আমাকে বের করতে বলছে ওয়াই এর লাভ কত, ওয়াই এর লাভ মানে এখানে 54 এর ভ্যালু আমাকে নির্ণয় করতে বলেছে, ইন্টু 54, 3 18 54, 18 দোকানে 36 আর 3 18 54, তাহলে 2 দিয়ে কাটাকাটি করলে 450 আর 3 দিয়ে গুণ করব 3 0 0, 3 5 15 5, 3 4 12 1 13, তাহলে 1350 হবে সঠিক উত্তর, অপশন বি। একটি পরীক্ষায় বিজ্ঞানের 40% শিক্ষার্থী পাস করে, ইংরেজিতে 50% এবং উভয় বিষয়ে 10% পাস করলে অকৃতকার্য ছাত্রছাত্রীর শতাংশ খুঁজুন। ভেন ডায়াগ্রামের সাহায্যে বুঝিয়ে দিচ্ছি। সবই দেখো পাশে পাশে আর পাস পেয়েছে, যেমন কোনো টেনশন নেই। আর প্রথমে বিজ্ঞান, সায়েন্সে পাস করেছে 40%, এই যে সায়েন্সের জন্য, আর ইংলিশে পাস করেছে 50%, আর দুটোতেই পাস করেছে 10%, তাই মাঝখানে বসলো। তাহলে শুধু ক্যান্ডিডেট টোটাল 100 হয়, তাহলে শুধু সায়েন্সে পাস করেছে কতজন, তাহলে 40-এর থেকে 10 আমাকে বিয়োগ করতে হবে 30, শুধু ইংলিশে পাস করেছে তাহলে কত, 50-এর থেকে 10 বিয়োগ করতে হবে 40। এখান থেকে বের করছে অকৃতকার্য ছাত্রের সংখ্যা, টোটাল কি নিয়ে হিসাব করছি, পাস নিয়ে, তাই টোটাল ওভারঅল পাস কত, 40 আর 30 70, আর মাঝখানে 10 80% ওভারঅল পাস। এখান থেকে বের করছে অকৃতকার্য কত, ফেল, তাহলে টোটাল ক্যান্ডিডেট আমরা কত ধরেছিলাম 100, তাহলে 100 থেকে 80 বিয়োগ, যেহেতু পাস আছে 5 থেকে ফেল বিয়োগ করব 20% ওভার অফ। অপশন সি। পানিপথের তৃতীয় যুদ্ধে নিচের মধ্যে কে মারাঠাদের পরাজিত করেছেন, আহমেদ শাহ আবদালি। পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল 1761 সনে মারাঠা এবং আফগানদের মধ্যে, মারাঠা আর আফগান। আফগান থেকে লড়েছিল আহমেদ শাহ আবদালি, মারাঠা সদাশিব রাও হয় এবং আরো অনেকে। এতে মারাঠাদের পরাজয় ঘটে এবং আফগানরা জয়লাভ করে, এটি ছিল পানিপথের তৃতীয় যুদ্ধ। নাদির শাহ ভারতে আক্রমণ করেছিলেন 1739 খ্রিস্টাব্দে। তিনি ভারত থেকে ময়ূর সিংহাসন নিয়ে যান, ময়ূর সিংহাসন, কোহিনূর হীরা। আর এখান থেকে বলে রাখি পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল 1526, বাবর আর ইব্রাহিম লোদি, ফার্স্ট পানিপথের ওয়ার। সেকেন্ড 1556, আকবর আর হিমুর মধ্যে, হিমু, আকবর জয়লাভ করে, এতে বাবর জয়লাভ করেছিল, বাবর আর ইব্রাহিম লোদি।
এই পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমেই মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হয়। আর আকবরের অভিভাবক হয়ে রয়েছিলেন বৈরাম খাঁ। বৈরাম খাঁ। নিম্নলিখিত কোনটির নাম আহারে বাংলা? এটি পশ্চিমবঙ্গের একটি খাদ্য উৎসব। অপশন এ। ড্যাশ কম্পিউটার প্রোগ্রামে একটি ত্রুটি, তাকে বলা হয় বাগ। জনপদ শব্দটির অর্থ কি? উপজাতি। 2024 সালের অক্টোবর মাসে সম্মানজনক দাদা সাহেব ফালকে পুরস্কারে কে পেয়েছিলেন? মিঠুন চক্রবর্তী। দাদা সাহেব ভারতীয় চলচ্চিত্রের সবচেয়ে বড় সম্মান। এই দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড দেওয়া শুরু হয় 1969 সালে। প্রথম এই পুরস্কার পেয়েছিলেন দেবিকা রানী। দেবিকা রানী। নিম্নলিখিত কোন বিজ্ঞানীর আবিষ্কার জোড়াটি সঠিক নয়? জেমস আলভা নিউটন আবিষ্কার করে, একদম ঠিক। আলবার্ট আইনস্টাইন আবিষ্কার করেছে থিওরি অফ রিলেটিভিটি, যাকে আমরা বলি আপেক্ষিকতাবাদ তত্ত্ব। টমাস আলভা এডিসন বাল্ব আবিষ্কার করেছেন বিদ্যুতিক, এটাও সঠিক। তাহলে ভুল হলো অপশন এ। আর্নেস্ট রাদারফোর্ড ইলেকট্রন আবিষ্কার করেনি, ইলেকট্রন আবিষ্কার করেছিলেন থমসন। আর রাদারফোর্ড পরমাণুর মডেল সংক্রান্ত আলোচনা করেছিলেন এবং তাকে সেও দেওয়া হয় রাদারফোর্ডকে প্রোটন আবিষ্কারক হিসাবে। আমাদের সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটি? অপশন সি বুধ হলো সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ। সৌরজগতের প্রথম যে সিকোয়েন্স হচ্ছে, প্রথম গ্রহ হলো বুধ, 2 নম্বরে শুক্র, 3 নম্বরে পৃথিবী, 4 নম্বরে মঙ্গল। পৃথিবীকে বলা হয় নীল গ্রহ আর মঙ্গলকে বলা হয় লাল গ্রহ। ফোবাস ও ডাইমাস হলো মঙ্গলের উপগ্রহ। শুক্র হলো সবচেয়ে উষ্ণতম গ্রহ, এটা পরীক্ষায় আসে, সবচেয়ে উষ্ণতম গ্রহ। এখানে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড রয়েছে, এই জন্য শুক্র গ্রহ হলো সবচেয়ে উষ্ণতম গ্রহ। একটি ট্রেন 400 মিটার দীর্ঘ সেতুর উপর দিয়ে যায়, যদি ট্রেনের গতিবেগ 30 মিটার পার সেকেন্ড হয় তবে ট্রেনটি সেতুটি অতিক্রম করতে 20 সেকেন্ড সময়, তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত? তাহলে ট্রেন যখন কোনো সেতুকে অতিক্রম করবে, ট্রেন তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে প্লাস ব্রিজের দৈর্ঘ্য অতিক্রম করবে, এই হলো লজিক। আর যে কোনো গাছকে অতিক্রম করে তখন ট্রেন তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করে, কোনো পোস্টকে অতিক্রম করলেও ট্রেন তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করে। তাহলে এখানে কি বলা হয়েছে? 400 মিটার দীর্ঘ একটি সেতুর উপর দিয়ে যাচ্ছে, তাহলে সেতু যখন যাবে তখন ট্রেনের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য অতিক্রম করবে। সেতুর দৈর্ঘ্য 400 আর ট্রেনের দৈর্ঘ্য আমি x ধরলাম, আর অতিক্রম করতে সময় নেয় 20 সেকেন্ড। এটা হলো ট্রেনের তার মানে গতিবেগ। তাহলে ট্রেনের গতিবেগের মান দেওয়া রয়েছে আবার 30, তাহলে আমি লিখতেই পারি এটা ইকুয়াল টু 30। তাহলে 400 প্লাস x ইজ ইকুয়াল টু 600, তাহলে x এর ভ্যালু আমরা পাবো 200। এটাই হলো ট্রেনের দৈর্ঘ্য, অপশন এ। 28 মিটারের পিস্তলের একটা লিটার হবে। 28 লিটারের মিশ্রণে দুধ ও জলের অনুপাত 5:2, মিশ্রণে 2 লিটার জল যোগ করে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত হবে? টোটাল মিক্সচার ছিল 28, এখানে মিল্ক আর ওয়াটারের রেশিও ছিল 5:2, তাহলে এখান থেকে মিল্ক কত ছিল বের করে নেই। 5 2 7, টোটাল এই 7 এর ভ্যালু তার মানে 28 লিটার। তাহলে একের ভ্যালু আমরা বলবো 4 লিটার। মিল্ক ছিল কত? 4 5 20 লিটার। একই রকম ওয়াটার ছিল, একের ভ্যালু 4, 4 দোকানে 8 লিটার ছিল ওয়াটার। এখন বলছে 2 লিটার জল যোগ করা হলো প্লাস 2, তাহলে 8 আর 2 10 হলো জল, আর মিল্ক 20। তাহলে এখন অনুপাত কত? তাহলে 2:1। একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। আয়তক্ষেত্রের প্রস্থ 12 সেন্টিমিটার এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 400 সেন্টিমিটার স্কয়ার, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে গেলে আমাদের আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থের প্রয়োজন। আয়তক্ষেত্রের প্রস্থ জানা রয়েছে 12 সেন্টিমিটার, কিন্তু আমাদের দৈর্ঘ্য জানা নেই। দৈর্ঘ্য বের করতে হয় প্রথম কন্ডিশন দিয়ে, আর কন্ডিশনে বলা রয়েছে বর্গক্ষেত্রের পরিসীমাও যা আয়তক্ষেত্রের পরিসীমা তা। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমার ফর্মুলা আমরা জানি 4 × a, এটা বর্গক্ষেত্রের পরিসীমা। আর আয়তক্ষেত্রের পরিসীমার ফর্মুলা হলো 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এটা হলো আয়তক্ষেত্রের, এটা হলো বর্গক্ষেত্রে। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া রয়েছে 400 সেন্টিমিটার স্কয়ার, এটা ক্ষেত্রফল। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হবে তাহলে কত? তাহলে ক্ষেত্রফলকে বর্গমূল করলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য,
যার মান 20 সেন্টিমিটার। তাহলে আমাদের দেওয়া রয়েছে বর্গক্ষেত্রের পরিসীমা আয়তক্ষেত্রের পরিসীমার সমান। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমাটা আমরা বের করে নিই। বর্গক্ষেত্রের পরিসীমার ফর্মুলা 4 ইন্টু বাহু দৈর্ঘ্য, তাহলে দাঁড়াবে 4 কুড়ি 80। 80 সেন্টিমিটার হলো বর্গক্ষেত্রের পরিসীমা। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা আমরা বের করলাম, যা আয়তক্ষেত্রের পরিসীমার সমান। তাহলে লিখতে পারি 80 হলো বর্গক্ষেত্রের পরিসীমা। আর আয়তক্ষেত্রের পরিসীমা ফর্মুলা 2 ইন্টু a প্লাস বি। বি এর মান আমাদের জানা, এ আর বি মানে প্রস্থ, যার মান দেওয়া রয়েছে 12 2 দিয়ে 40, 10 থেকে 2 বিয়োগ করলে 8, 4 থেকে 2 বিয়োগ করলে 2 28। তাহলে এর মান 28, মানে এ মানে দৈর্ঘ্য আমরা বের করলাম 28, আর প্রস্থ আমাদের 12 জানাই। তাহলে এখান থেকে আমাকে ক্ষেত্রফল বের করতে বলছে। তাহলে রেক্টাঙ্গেলের এরিয়া হবে দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য 18 এবং প্রস্থ 12। 8 বারং 96, 12 দোকানে 24 আর 9, 8 বারং 96, 96 এর 6, হাজার হলো 9। তাহলে 12 দোকানে 24 আর 9 33, 336 সেন্টিমিটার স্কয়ার। বিশ্বভারতী একটি বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান 1921 সালে দাসী দ্বারা প্রতিষ্ঠা হয় রবীন্দ্রনাথের দ্বারা। সবাই জানো শান্তিনিকেতন বোলপুরে রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছিল 1913 সনে সাহিত্যের ওপর, তার বিখ্যাত গীতাঞ্জলি সং অফ অফারিংস এর জন্য। আর মাদার টেরিসাও নোবেল পেয়েছিল। মাদার টেরিসা কি নোবেল পেয়েছিলেন 1975-এ শান্তির জন্য। কোষের কোন অংশকে কোষের পাওয়ার হাউস বলা হয়? কোষের পাওয়ার হাউস বলা হয় মাইটোকন্ড্রিয়াকে। মাইটোকন্ড্রিয়া হলো কোষের শক্তি ঘর। কেননা মাইটোকন্ড্রিয়া কি করে, কোষের মধ্যে থাকা গ্লুকোজ ভেঙে শক্তি উৎপন্ন করতে পারে। সেই শক্তিটা উৎপন্ন হয় এটিপি আকারে। এক অণু গ্লুকোজ জারণ করলে প্রায় 38 অণু এটিপি উৎপন্ন হয়। এর জন্য মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের পাওয়ার হাউস অফ দি সেল। এটা দিয়েই আমাদের বিভিন্ন কার্য সম্পাদিত হয় বা এনার্জি কারেন্সি। সেন্ট্রোজোম সাধারণত দেখো, সেন্ট্রোজোম কোষ বিভাজনে সাহায্য করে। কোষ বিভাজন। আর আমাদের যে স্নায়ু কোষ রয়েছে, স্নায়ু কোষ বিভাজিত হয় না। কেন হয় না? কারণ সেখানে সেন্ট্রোজোম নিষ্ক্রিয় থাকে, আর সেই সেন্ট্রোজোমই কোষ বিভাজনে সাহায্য করে। সেন্ট্রোজোম নিষ্ক্রিয় থাকে, স্নায়ু কোষ বিভাজিত হয় না, কারণ সেন্ট্রোজোম সেখানে নিষ্ক্রিয়। নিউক্লিয়াসকে বলা হয় কোষের মস্তিষ্ক। নিউক্লিয়াস, ব্রেইন অফ দি সেল, কোষের মস্তিষ্ক অফ দি সেল। নিউক্লিয়াস আবিষ্কার করেছিলেন রবার্ট ব্রাউন। আর কোষ আবিষ্কার করেছিলেন রবার্ট হুক। মৃত কোষ তিনি আবিষ্কার করেছিলেন রবার্ট হুক। সিকে নাইডু ট্রফি হবে এটা কোন খেলার সাথে যুক্ত? সিকে নাইডু ক্রিকেটের সঙ্গে যুক্ত। এছাড়াও ক্রিকেটের সঙ্গে বিভিন্ন ট্রফি রয়েছে, দেওধর ট্রফি, রঞ্জি ট্রফি, ইরানিকা ট্রফি, কোচবিহার ট্রফি, জলপাইগুড়ি কোন নদীর তীরে অবস্থিত? জলপাইগুড়িতে অবস্থিত তিস্তা এবং করলা নদীর তীরে। এটা মনে রাখবে, এটা পরীক্ষায় আসে। এক্স ওয়াই এর 90%, ওয়াই এক্স এর কত শতাংশ? এক্স ওয়াই এর 90%, ওয়াই যদি 100 হয় তাহলে এক্স ওয়াই এর 90%, তাহলে এক্স হবে 90, 0 0 কেটে দিতে পারো, তাহলে 9:10। এখন প্রশ্নে বলেছে ওয়াই এক্স এর কত অংশ? ওয়াই এক্স এর, তাহলে ওয়াই যাবে উপরে, এক্স যাবে নিচে, পার্সেন্টেজে কত শতাংশ? তাহলে 1000 ডিভাইডেড বাই 9, একে ভাগ করলে আমাদের যাবে 111.1 সামথিং। অপশন ডি।
যদি স্থির জলে একটি নৌকার গতিবেগ 13 কিলোমিটার পার আওয়ার এবং স্রোতের গতিবেগ 9 কিলোমিটার পার আওয়ার, তাহলে স্রোতের অনুকূলে 68 কিলোমিটার এবং প্রতিকূলে 22 কিলোমিটার পথ অতিক্রম করে নৌকার দ্বারা গৃহীত মোট সময় কত? তাহলে বোটের স্পিড দেওয়া রয়েছে এখানে 13 কিলোমিটার পার আওয়ার এবং স্রোতের স্পিড দেওয়া রয়েছে 9 কিলোমিটার পার আওয়ার। তাহলে আপ ডাউন স্টিমের গতিবেগ মানে আমরা যোগ করব বোট আর স্টিম, 13 9 22 কিলোমিটার পার আওয়ার স্রোতের অনুকূলে ডাউন স্টিম গেল। আর আপ স্টিমের বের করতে গেলে আমাদের বোটের থেকে স্টিম বিয়োগ করতে হবে, সেটা হবে 0 থেকে 9 গেলে 4 কিলোমিটার পার আওয়ার। তাহলে ডাউন স্টিমের গতিবেগ আমরা বের করে নিলাম আর আপ স্টিমের গতিবেগ। তাহলে ডাউন মানে কি বোট প্লাস স্টিম যোগ করতে হবে বোটের সঙ্গে স্রোতের, আর আপ বের করতে গেলে বোটের থেকে স্টিম আমাকে বিয়োগ করে নিতে হবে, আপের সময় বিয়োগ ডাউনের সময় যোগ। তারপরে কি বলছে স্রোতের অনুকূলে 88 কিলোমিটার যায়, অনুকূল মানে ডাউন 88 কিলোমিটার যাবে এবং যখন গতিবেগ হলো 22 কিলোমিটার পার আওয়ার, কতটা টাইম লাগবে আমরা বের করে নেব। এবং আপে যাবে 22 কিলোমিটার এবং গতিবেগ থাকবে 4, তাই দুই ক্ষেত্রে টাইম আমাদের বেরিয়ে গেল। এখান থেকে টোটাল টাইমটা আমাদের বের করতে বলেছে 4 2 দিয়ে 11 2 5.5 এত ঘন্টা, এত ঘন্টা টোটাল টাইম হবে আমাদের 9.5 ঘন্টা। ভারত বাংলাদেশ সীমান্ত ভারতের দিকে প্রহরায় মোতায়েন থাকে কারা? বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স। তারা বাংলাদেশ ভারত বাংলাদেশ বর্ডার এবং বাংলাদেশ এবং পাকিস্তান বর্ডারের সঙ্গে থাকে, পাক আর বাংলাদেশ। আর বিএসএফ স্থাপিত হয়েছিল 1965 সনে, 65 সনে, এটা মনে রাখবে। 10,000 টাকার মূলধন থেকে বার্ষিক 12% হারে 2 বছরের জন্য বার্ষিক চক্রবৃদ্ধি সুদ হলে সুদ ও আসল কত হবে? তাহলে কম্পাউন্ড ইন্টারেস্টের সাহায্যে আমাকে নির্ণয় করতে বলছে টোটাল অ্যামাউন্টটা কত হবে, টোটাল সুদে আসলে কত হবে, মধ্যে কথা সমূল চক্রবৃদ্ধি কত। তাই টোটাল প্রিন্সিপাল 10,000 10,000 এবং সুদের হার 12%, ইয়ার হলো 2, তাহলে 2 বছরের কেস 1 2। তাহলে 10,000 12% কত আমরা বের করে নেই, তাহলে দুটো শূন্য কাটাকাটি যাবে, তাহলে হবে 1200। আর সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে 10,000 12%, তাহলে 1200 তো হবেই। আবার কম্পাউন্ডে আমরা জানি কি ইন্টারেস্টের উপর ইন্টারেস্ট, তাহলে 1200-র উপর আবার 12%, তাহলে 12 12 144। টোটালটা যদি যোগ করি আমি টোটাল কম্পাউন্ড ইন্টারেস্ট বেরোবে, তাহলে কম্পাউন্ড বের করে নাও 1200 1200 2400 একে 2544, এটা 2544 টোটাল কম্পাউন্ড ইন্টারেস্ট, সবগুলো যোগ করে দিলাম, এটা টোটাল কম্পাউন্ড ইন্টারেস্ট, এটা হলো 2544। কিন্তু আমাকে কম্পাউন্ড ইন্টারেস্ট বের করতে বলেনি, চক্রবৃদ্ধি সুদ বের করে, সুদে আসলে বের করে সমূল চক্রবৃদ্ধি মানে অ্যামাউন্টটা। তাহলে প্রিন্সিপালের সঙ্গে এটা আমাদের যোগ করতে হবে ইন্টারেস্টটা, তাহলে প্রিন্সিপাল আমাদের 10,000 প্লাস 2,544, তাহলে ক্যালকুলেশন করলে আমরা পাবো 12,544। এটাই হলো টোটাল সুদে আসলে। ভারতের প্রাচীনতম উচ্চ আদালত কোনটি? এটা প্রাচীনতম হবে, উচ্চ আদালত কোনটি? এর সঠিক উত্তর হবে কলকাতা হাইকোর্ট, 1862 সনে স্থাপিত হয়। মনে রাখবে 1862 3টি হাইকোর্টে স্থাপন হয়েছিল, তার মধ্যে সবচেয়ে প্রাচীনতম হলো কলকাতা, একই সনে 3টা, সবার সবচেয়ে প্রাচীন হলো কলকাতা সবার আগে। তাহলে কলকাতা, বোম্বে, মাদ্রাস এই 3টাই স্থাপিত হয়েছিল 1862 সনে। মুঘল সম্রাট জাহাঙ্গীর কাকে ইংলিশ খান উপাধি দিয়েছিলেন? উইলিয়াম হকিন্স। তাহলে পরীক্ষায় উল্টাভাবে জিজ্ঞেস করতে পারে উইলিয়াম হকিন্স কার সময় এসেছিলেন? জাহাঙ্গীরের সময়। ফ্রান্সিসকো ডি আলমেডা তিনি ছিলেন প্রথম পর্তুগিজ গভর্নর, পর্তুগিজ গভর্নর। তিনি ব্লু ওয়াটার পলিসি চালু করেন, নীল জল নীতি পলিসি। অর্থাৎ ভারত মহাসাগর যে রয়েছে, ভারত মহাসাগরে তাদের অস্তিত্ব, তাদের পাওয়ার কি বজায় থাকবে, এটার কথাই মানে হলো এটাই। ইউনেস্কো এর সদর দপ্তর কোথায়? ইউনেস্কো সদর দপ্তর প্যারিসে অবস্থান করেছে, প্যারিস ফ্রান্সে। আর ওয়াশিংটন ডিসিতে ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টার আছে।
লন্ডনে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের হেডকোয়ার্টার আছে, ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের হেডকোয়ার্টার রয়েছে, কমনওয়েলথ নেশনের হেডকোয়ার্টার রয়েছে। এগুলো মনে রাখবে। এটা জার্মানি হবে। জার্মানির মুদ্রা কি? জার্মানির মুদ্রা ইউরো। ইউরোপের সমস্ত বেশিরভাগই মুদ্রা হলো ইউরো। ডলার ইউএসএ ব্যবহার করা হয়। সুইজারল্যান্ডে ফ্রাঙ্ক। কুয়েতে দিনার। এছাড়াও অন্যান্য দেশে রয়েছে কুয়েত, ইরাক। এক টাকার নোটে কার স্বাক্ষর থাকে? এক টাকার নোটে মনে রাখবে অর্থ সচিবের স্বাক্ষর থাকে, আর আরবিআই গভর্নরের অন্যান্য নোটে থাকে। আরবিআই স্থাপিত হয়েছিল 1935 সনে এবং আরবিআই এর হেডকোয়ার্টার রয়েছে মুম্বাই। আরবিআই এর প্রধান গভর্নর বর্তমানে হলো সঞ্জয় মালহোত্রা। গভর্নর। আরবিআই ন্যাশনালাইজ হয় 1949 সনে। নেক্সট অঙ্ক একটা এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 5, 1/x প্লাস 1/y 20/9 হবে, এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে এক্স প্লাস ওয়াই এর ভ্যালু এখানে 5, আবার 1/x প্লাস 1/y এর ভ্যালু 20/9। তাহলে একে ক্যালকুলেশন করলে আমরা পাবো এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই ডিভাই ইকুয়াল টু 20/9। এখানে এক্স প্লাস ওয়াই এর মান হলো 5, আর এক্স ওয়াই এর মানটা আমরা এখান থেকে বের করে নেই। 20/9, 4×5 20। তাহলে এক্স ওয়াই এর মান যাবে উল্টে যাবে, 9/4 হলো এক্স ওয়াই এর মান, আর এক্স প্লাস ওয়াই এর মান 5। কিন্তু আমাকে বের করতে বলেছে এক্স কিউব প্লাস ওয়াই কিউবের মান। তাহলে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা লাগবে, যার ফর্মুলা হলো এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে এক্স প্লাস ওয়াই এর ভ্যালু এখানে 5 দেওয়া রয়েছে, 5 এর কিউব মাইনাস 3, এক্স ওয়াই এর মান 9/4 ইন্টু এ প্লাস বি মাইনাস 3 ইন্টু এ প্লাস বি হবে, সরি। আর এক্স প্লাস ওয়াই এর মান আবার 5, 5 এর কিউব 125, 3 নং 27, 5 নং 45 কে 3 দিয়ে গুণ, 3×5 15, 5 3×4 12 কে 13, 135/4। তাহলে 125 দোকানে 250, 500 হবে, মাইনাস 135 ডিভাইডেড বাই 4। 10 থেকে 5 বিয়োগ করলে 5, 10 থেকে 4 বিয়োগ করলে 6, 5 থেকে 2 বিয়োগ করলে 3, 365/4 হবে এই অঙ্কের সঠিক উত্তর, অপশন এ। পিএসএলভি আসলে কি? পিএসএলভি একটি উপগ্রহ উৎক্ষেপণ যান, যার ফুল ফর্ম হলো পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল। স্যাটেলাইট লঞ্চ ভেহিকল। ভারতের প্রথম উপগ্রহ উৎক্ষেপণ হয় 1975, যার নাম ছিল আর্যভট্ট, রাশিয়ার সাহায্যে। ইসরো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন স্থাপিত হয় 1969 সনে 15ই আগস্ট। এর হেডকোয়ার্টার রয়েছে ব্যাঙ্গালোর। তিনটি সংখ্যার গসাগু রসাগু যথাক্রমে 5 ও 20। তিনটি সংখ্যা হবে না, এটা দুটি সংখ্যা হবে। দুইটি সংখ্যার গসাগু এবং রসাগু যথাক্রমে 5 এবং 120, এবং দুটি সংখ্যার যোগফল 55। তাহলে দুটি সংখ্যার অন্যকের যোগফল কত? দুটি সংখ্যার গসাগু এবং রসাগু, আমি দুটি সংখ্যা এ আর বি দুটি ধরে নিলাম, তাই দুটি সংখ্যার লসাগু গসাগু এত। আমরা ফর্মুলা জানি
দুটি সংখ্যার লসাগু ইন্টু গসাগু ইজ ইকুয়াল টু সংখ্যা দুটির গুণফল। এটা হলো দুটি সংখ্যার লসাগু গসাগু আর সংখ্যা দুটির গুণফলের মধ্যে সম্পর্ক। তাহলে এটা মনে রাখতে হবে, এই লজিক দিয়ে এই অঙ্কটা করতে হবে। তাহলে প্রশ্ন দেওয়া হচ্ছে দুটি সংখ্যার গসাগু লসাগু যথাক্রমে এত, আর গসাগুর মান আমাদের দেওয়া রয়েছে 5 আর লসাগুর মান দেওয়া রয়েছে 120। এখান থেকে এবির মান আমরা বের করে নিলাম। তাহলে এবির মান পাবো 5 বারং 60, পাশে একটা শূন্য, এটা হলো এবির মান। এবার দেওয়া রয়েছে দুটি সংখ্যার যোগফল 55, তাহলে আমি বলতে পারি a প্লাস বি ইজ ইকুয়াল টু 55। তাদের অনন্যকের যোগফল কত? অনন্যক মানে হলো 1/a, যেহেতু a সংখ্যা নিয়েছি তার অনন্যক উল্টে যাবে, আর b এর অনন্যক 1/b, যা থাকবে তাকে উল্টে দেওয়া হলো অনন্যক। যোগফল করলে আমরা পাবো ab বাই a প্লাস b। তার মানে আলটিমেটলি বোঝা যাচ্ছে এটাকে যদি 1 নং ধরি a প্লাস b কে, আর ab কে যদি 2 নং ধরি, তাহলে 1/2 করলেই আমাদের আলটিমেট অ্যান্সার a প্লাস বি বাই ab 600/55। কাটাকাটি করলে 120, 5 11 55, আর এটাকে আমি লিখতে পারি 1/b প্লাস 1/a ইকুয়াল টু 120/11। তার মানে অপশন সি। তাহলে আজকে ক্লাসে এই 34খানা কোশ্চেন ছিল ম্যাথ এবং জিকে নিয়ে মিলিয়ে। ম্যাথগুলো সলভ করে দিলাম এবং জিকে গুলোকেও বলে দেওয়া হলো। যদি কোনো কোশ্চেনে তোমাদের ডাউট হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং আগের ক্লাসগুলিও দেখো, তাহলে আরো ভালো করে আরো কি তোমাদের প্রিপারেশনটা আরো মজবুত করতে পারবে। যদি কোনো অংশে তোমাদের ডাউট হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। বন্ধুদের সঙ্গে এই ক্লাসগুলি শেয়ার করে দাও যে সকলেই এই ক্লাস থেকে বেনিফিট পায়। তবে আজকে ক্লাস আমরা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।